আমরা একটু ডিসকাস করি। আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব, একটা হলো এসএসআরএফ আর একটা হলো ওএস কমন ইনজেকশন। বিফোর ডিসকাশন, কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকলে প্রিভিয়াস ক্লাসের কারো কোনো কনফিউশন আছে? আপনারা কি লগ পয়জনিংটা দেখেছিলেন কেউ? এনিওয়ান? লগ পয়জনিং এর একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, কেউ কি দেখেছেন? আইডিয়া নিয়েছেন? সবাই ভুলে গেছে? ওকে, আচ্ছা, আমি 5 মিনিটস সময় দিলাম, আপনারা একটু লগ পয়জনিংটা একটু স্টাডি করেন। মিডিয়ামে আপনারা আর্টিকেল পাবেন, এই আর্টিকেলটা একটু দেখেন। আসি, এটা একটু দেখেন, একটু মিডিয়াম বের সার্চ করলেই হবে, যে এলএফআই লিখলে আরো সুবিধা হবে। এলএফআই লগ পয়জনিং টু আরসি। আচ্ছা, ইভেন্ট ছিল তাই। ওকে, ঠিক আছে। ওকে, আজকে আমরা চেষ্টা করব একটু টাইমলি শেষ করার জন্য। এটা একটু পড়াশোনা করেন, মিডিয়ামে রিপোর্ট বের করতে পারেন আপনারা, আর্টিকেল। এই যে ফুল গাইড ফ্রম এলএফআই টু আরসি ভিয়া লগ পয়জনিং। এটা একটু দেখে নেবেন, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা এটাতে ডিটেলস যাচ্ছি না। এরকম অনেক আর্টিকেল পাবেন, নির্দিষ্ট কোনো আর্টিকেল নাই, একটু আইডিয়া নিতে হবে যে কিভাবে করে। রিয়েল লাইফে এটা আপনারা পেতে পারেন, ইভেন নেক্সট যে সিটিএফটা আছে ওখানে এই রিলেটেড প্রবলেম পেতে পারেন, কারণ সিটিএফ এ নর্মালি একটু থিঙ্কিং করার পোর্শন থাকবে বেশি। ওকে, সো আমরা আজকে মূলত আলোচনা করব এসএসআরএফ আর ওএস কমন ইনজেকশন নিয়ে। তো এসএসআরএফ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে আগে থেকে? কোনো আইডিয়া? এসএসআরএফ এর মিনিং জানি আমরা? ওকে, এটা এই কোডেশনের মিনিং জানি, এসএসআরএফ এর ফুল মিনিং। সার্ভার সাইড, এই সেট থেকে কেউ? এসএসআরএফ মানে? আচ্ছা, এসএসআরএফ মানে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। ঠিক আছে, আমরা একটু ভালো করে থিওরিটা বুঝে নিই, এরপরে হ্যান্ডস অন শেখার ট্রাই করব। এসএসআরএফ, একটা এস দিয়ে সার্ভার বোঝাচ্ছে, আরেকটা এস দিয়ে সাইট, আর দিয়ে রিকোয়েস্ট, আর এফ দিয়ে বোঝাচ্ছে ফরজারি। এখন আমরা এই ওয়ার্ড থেকে একটু বুঝার ট্রাই করি যে এসএসআর মানে কি। 1S ফর সার্ভার, 1 ফর সাইট, আর ফর রিকোয়েস্ট, এফ ফর ফরজারি। তো নর্মালি সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে কিভাবে কাজ করে যখন কাজ হয়? ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার কি করছে? রেসপন্স করছে, তাই না? মাঝখানে 3 ওয়ে হ্যান্ডশেক, নেটওয়ার্ক লেয়ারে অনেক কাজ, ওইদিকে আমরা যাচ্ছি না। তো নর্মালি সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি বলতে এই ওয়ার্ড থেকে কি বুঝতেছে?
আচ্ছা আমাকে বলেন, এটা সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি, এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল, কোনটা হতে পারে? এখানে ভুল সঠিক দুইটাই হতে পারে। রোহান বলছে কি সার্ভারের ইন্টারনাল। আচ্ছা, আর কেউ? আপনার নাম যেন কি? সাকিব, কি অ্যান্সার দেবা? এক্সটার্নাল কার? আচ্ছা, আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি। সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি মূলত সার্ভারের ইন্টারনাল ইনফরমেশন লিক করাই মূলত সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। এখন সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি বুঝতে গেলে সার্ভার আর ক্লায়েন্টের কনফিগারেশন ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে হবে। সার্ভারে কি হয়, সার্ভারে হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা মূলত ফ্রন্ট এন্ডে দেখি, তার যে ইন্টারনাল ডাটাগুলো মূলত সার্ভারে আমরা হোস্ট করে থাকি, তাই না? এখন এগুলো রাখতে গেলে কিছু বেসিক কনফিগারেশন থাকে, যেমন এই বিল্ডিংটাতে আমরা যদি নর্মালি একটু মানে চিন্তা করি, আমরা বাহির থেকে রুম দেখতেছি, বাট এর ভিতরে তো অনেকগুলো পিলার আছে, পিলারের নিচে আরো বেজ আছে, তাই না? সবকিছু আমরা দেখতে পারি না, ফ্রন্ট এন্ডটা শুধু দেখতে পাচ্ছি। তো যখন একটা সার্ভারে আমরা অ্যাপ্লিকেশন হোস্ট করি, এর ব্যাক এন্ডে কিন্তু অনেক কনফিগারেশন ফাইল থাকে। যেমন গত ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম একটা কনফিগারেশন ফাইল ইডিসি পাসওয়ার্ড, এটা কিন্তু নর্মাল ইউজার ফাইল না, ইউজারদের জন্য না, এটা মূলত কনফিগারেশন ফাইল। সেম ভাবে এরকম অনেক কনফিগারেশন ফাইল আছে, যেমন পিএসপি অ্যাডমিন, এগুলো নর্মালি থাকে, কনফিগারেশন ফাইল থাকে। তো এই যে কনফিগারেশন ফাইলগুলো সার্ভারে থাকে, এগুলো যদি প্রপারলি স্যানিটাইজ করা না হয়, ইউজারের ইনপুট গুলো যদি প্রপারলি স্যানিটাইজ করা না হয়, তাহলে বিভিন্ন ধরনের ইনপুট রিলেটেড ভালনারেবিলিটি হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে মূলত সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। এখানে মূলত বলতেছে সার্ভার সাইড মানে কি, ডাটাগুলো মূলত সার্ভারের ইন্টারনাল ডাটা, এটা এক্সটার্নাল ডাটা না, যেটা ইউজারের ডাটা। কারণ ইউজারের ডাটা ইজ নট এ ভালনারেবিলিটি যদি সেটা সেন্সিটিভ না হয়। এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে মাইন্ডে, যে কোনটা মূলত ভালনারেবিলিটি, কোনটা ভালনারেবিলিটি না। কারণ যখন আপনারা আপনাদের স্টুডেন্ট লাইফ শেষ করে ইন্ডাস্ট্রিতে যাবেন, পেনটেস্টার হিসেবে যদি জব করেন, এই সেম রিজন এবং লজিক মূলত ক্লায়েন্টকে বলতে হয়, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ভালনারেবিলিটি, কারণ লজিক সব আপনাকে ফেস করতে হবে। তো আমরা যেটা বলতেছি, নেম সাজেস্ট সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি মূলত সার্ভার ইন্টারনাল ডাটা। এখন ইন্টারনাল ডাটা ছাড়াও এক্সটার্নাল ডাটাও হতে পারে, যদি সেটা ইউজারের জন্য না হয়। এটার মানে কি, এই ওয়ার্ডটা একটু মানে বুঝতে হবে। এটা বোঝার জন্য আপনাদেরকে একটু অ্যাক্সেস কন্ট্রোলের আইডিয়া নিতে হবে। অ্যাক্সেস কন্ট্রোল শব্দের সাথে কেউ পরিচিত আছে? অ্যাক্সেস কন্ট্রোল আমরা একেবারে প্রথম ক্লাসে ট্রিপল এ নিয়ে কথা বলছিলাম, রোহান মনে আছে? হ্যাঁ, ট্রিপল এ মানে কি? আরেকটা, গুড। এর মধ্যে একটা ওয়ার্ড ছিল অথরাইজেশন, মনে আছে? অথরাইজেশন, এটার মানে কি ছিল? যে একজন ইউজারকে আমি কি কি করার পারমিশন দেব। যেমন আমরা এজ এ স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আসলাম, আমার কি কি পারমিশন দেওয়া হচ্ছে, কোন কাজগুলো করতে পারবো, দ্যাট মিনস আমার রুলটা কি হবে, এই যে দেওয়া হচ্ছে, অ্যাসাইন করা হচ্ছে, এগুলো হচ্ছে মূলত অথরাইজেশন। এখন অ্যাক্সেস কন্ট্রোল এটা বিভিন্ন লেয়ারের হতে পারে, লেভেলের হতে পারে। মানে অ্যাডমিনের এক ধরনের অ্যাক্সেস কন্ট্রোল থাকবে, লোকাল ইউজারের এক ধরনের অ্যাক্সেস কন্ট্রোল থাকবে। ব্যাংক থেকে যদি চিন্তা করেন, নর্মালি দেখবেন যে এজেন্সি থাকে না, যারা এজেন্ট, বিভিন্ন এজেন্ট খোলে না, যে যেমন ব্রাক ব্যাংকের একটা এজেন্ট আপনার এলাকায় আছে, সে কি করে গ্রামের মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে মূলত ব্যাংকের মধ্যে মূলত টাকাগুলো রাখে। বিভিন্ন ধরনের কিন্তু রুল থাকে অ্যাপ্লিকেশনের মধ্যে। তো অ্যাক্সেস কন্ট্রোল হলো এই সেম জিনিসটা, যে একজন ইউজার থেকে আরেকজন ইউজারের কন্ট্রোল গুলো নেওয়া যায় কিনা। তো আমরা এখানে কি বলতেছি, যে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি এটা এক্সটার্নালও হতে পারে যদি সেটা অ্যাক্সেস কন্ট্রোলটাকে ব্রোকেন করে, আদারওয়াইজ হবে না। কেন? যেমন অ্যাজ এ নর্মাল ইউজার আমি একটা অ্যাপ্লিকেশনে ঢুকলাম, কিন্তু আমি অ্যাডমিন ইউজারের ডাটা সার্ভারের থেকে আমি দেখতে পাচ্ছি, তখন কিন্তু এই অ্যাক্সেস কন্ট্রোলটা ব্রোকেন হচ্ছে, যে অ্যাডমিনের যে অ্যাক্সেসটা সেটাকে ব্রেক করা হচ্ছে। এই জন্য এই ক্ষেত্রেও সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি এক্সটার্নালিও হতে পারে।
তাহলে এখানে কনসেপ্টটা কি দাঁড়ালো, যে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি ইন্টারনালি হতে পারে, এক্সটার্নালি হতে পারে। এখন এটাকে কেন রিকোয়েস্ট ফরজারি বলা হচ্ছে? এনিওয়ান গেস করতে পারছে যে কেন এটাকে রিকোয়েস্ট ফরজারি বলা হচ্ছে? রাইট, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, বাট ফরজারি কেন? নকল আইডেন্টিটি দিয়ে মূলত ঢোকার ট্রাই করছে অথবা ফোর্স করার ট্রাই করতেছে। এটার একটা এক্সাম্পল আমরা দেখার ট্রাই করি। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো? এখন যারা মূলত আজকে লাইভ ক্লাস করতেছে তাদেরকে বোঝানো কঠিন হয়ে যাবে, আমি একটু রিপিট করে দিব, সমস্যা নাই, কারণ দুইটা একসাথে মেনটেন করা কঠিন। আমরা একটু সিনারিও বোঝার ট্রাই করি, সিনারিও বেস এসএসআরএফ টা বোঝার ট্রাই করি। ওয়ার্ডের মিনিং তো বুঝলাম যে রিকোয়েস্টটা মূলত ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই হতে পারে। এক্সটার্নাল কখন? যখন অ্যাক্সেস কন্ট্রোলটা ব্রেক হবে, আর ইন্টারনাল নরমালি অ্যাডমিনের ডাটা অথবা সার্ভারের ডাটা। একটা সিনারিও বুঝে ট্রাই করি। মনে করি একটা ডোমেইন হচ্ছে rohan.com নামে একটা ডোমেইন আছে, ঠিক আছে? এরপরে এই .com নামে ডোমেইনের মধ্যে একটা ফোল্ডার আছে ইউজার, এরপরে এখানে লেখা আছে আইডি, এরপর এখানে দেওয়া আছে কোশ্চেন মার্ক, এখানে সমান দিয়ে একটা ভ্যালু দেওয়া আছে। মনে করেন এই ভ্যালুটা ছিল এরকম যে sakib.com এ, এটা একটু বড় করে লিখি তাহলে সুবিধা হবে। সাকিব যে .com আছে সেটাতে রিডাইরেক্ট করতেছে। সিনারিওটা কি? একটা ডোমেইন ছিল rohan.com, ওখানে আমি গেট মেথড দিলাম, এখানে প্যারামিটার কিন্তু আইডি, ভ্যালু দিয়ে বললাম এটা। এটা নরমালি অ্যাপ্লিকেশনের মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি হবে, যে এই রোহান কিন্তু তখন এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, ওপেন রিডাইরেক্ট হবে, তাই না? এখন যদি রোহানের ওয়েবসাইটটা সাকিবের ওয়েবসাইটে চলে যায়, তখন এটাকে নরমালি ওপেন রিডাইরেক্ট ভালনারেবিলিটি বলে, যেটা নরমালি একটা কমন ভালনারেবিলিটি। এটা একটা ইন্টারেস্টিং, এটা অনেক সময় ক্রিটিক্যালও বানানো যায়, এইদিকে আমরা যাব না, বাট এটা একটা ইন্টারেস্টিং গল্প আছে। দুদিন আগে ওপেন রিডাইরেক্ট থেকে ক্রিটিক্যাল ভালনারেবিলিটি দিয়ে $1000 বাউন্টি পাইছে ক্লাস ইন্টারের একটা ছেলে, আমাদের সাথে কাজ করে। কিভাবে সেটা একটা লজিক আমি একটু পরে বলতেছি। এখানে না, যে রিডাইরেক্ট হচ্ছে এখানে টোকেন চলে যাচ্ছে, সেশন টোকেন। তো সেশন টোকেন যদি গেট মেথড দিয়ে যায়, তাহলে আরেকজনের ওয়েবসাইটে চলে গেলে তুমি কি করতে পারতেছো? তোমার টোকেনটা ওই ইউজারের কাছে চলে যাচ্ছে, তার কাছে টোকেন যাওয়া মানে কি সে তোমার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবে। মানে ওপেন রিডাইরেক্ট, বাট এটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। ওপেন রিডাইরেক্ট কিন্তু নরমালি লো লেভেল ভালনারেবিলিটিস, এটা নরমালি ক্রিটিক্যাল কাউন্ট করা যাবে না। কিন্তু এমন যদি হয় যে কোনো অ্যাপ্লিকেশনের টোকেন গুলো গেট মেথড দিয়ে নিচ্ছে এবং সেটাতে ওপেন রিডাইরেক্ট আছে, তাহলে কিন্তু তার যে কুকিজ অথবা টোকেন সেটা কিন্তু আরেকজন ইউজারের কাছে চলে যাবে, তখন সেটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ অ্যাকাউন্ট টেক ওভার হবে। আচ্ছা, এখানে বেসিকটা কি? যে ওপেন রিডাইরেক্ট হচ্ছে, তাই তো? এখন এই ওপেন রিডাইরেক্টটাকে আমরা হচ্ছে মূলত কনভার্ট করতে পারি এসএসআরএফ। কেমনে? এই ডোমেইনের জায়গায় আমরা যদি আমাদের যে সার্ভারের ইনফরমেশন আছে সেটা যদি দেই এবং সেটা যদি ট্রিগার হয়, তখন সেটাকে বলবো আমরা মূলত এসএসআরএফ। এনে খেয়াল করেন, রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্ট যাচ্ছে কোন এই ডোমেইনে। তো এখানে যদি আমাদের যে ইন্টারনাল ডোমেইন আছে তার আইপি অ্যাড্রেস অথবা তার ডোমেইন নেম দেওয়ার কারণে যদি সেই ডাটাগুলো এখানে এক্সপোজ হয়, তখন সেটাকে বলবো আমরা এসএসআরএফ। কন্ডিশনটা কি? এখানে আইপি অ্যাড্রেস হতে পারে, যেমন নরমালি লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস কত? 127.0.0.1, তাই তো? এখন এইটার পরিবর্তে তুমি লিখে দিছো 127.0.0.1, তখন যদি লোকালের ডাটা শো করে দেয়, তখন সেটাকে বলা হবে এসএসআর। এখন খেয়াল করো, 127 এটা লোকাল হোস্ট না? তো লোকাল হোস্ট মানে কি? এই সার্ভারের ইন্টারনাল ডাটা। লোকাল তো ইন্টারনাল ডাটা, তাই না? এটা তো সার্ভার, তার ইন্টারনাল ডাটা যখন এই 27 দেওয়ার কারণে, এটা কি লুপ ব্যাক আইপি না? এটা কখনো কাজ করে? এইটা দিয়ে আমি কখনো
আমার আইপি তে লগ ইন করতে পারবা? পারবা। কিন্তু মিসকনফিগারেশন থাকার কারণে এই সার্ভার মনে করতেছে 27 মানে আমার মালিক আমাকে কল করতেছে, সো আমি ইন্টারনাল ডাটাটাকে শো করে দিই। তখন এই ঘটনাকে বলা হচ্ছে SSRF। এই কনসেপ্ট ক্লিয়ার? এখন এখানে এটা ডোমেনও হতে পারে, আবার আইপি অ্যাড্রেসও হতে পারে। ডোমেন কিভাবে লেখে? নর্মালি লেখলো যে localhost.com, তখন যদি লোকালি ডাটা দেখায় দেয়। আইপি অ্যাড্রেস কি হতে পারে? যে প্রাইভেট আইপি অ্যাড্রেস, অথবা এটাও হতে পারে 192.168.0.1, কারণ এগুলো নর্মালি প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো নর্মালি এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেস বসিয়েই SSRF হবে, কখনোই নর্মালি পাবলিক আইপি হবে না, কারণ পাবলিক আইপি হলে সেটা ওপেন রিডাইরেক্ট হয়ে যাবে। তাহলে ঘটনা এখানে কি বসবে? প্রাইভেট আইপি অ্যাড্রেস। এখন প্রাইভেট আইপি অ্যাড্রেস নর্মালি দুইটা বেশি বসে, এর মধ্যে একটা হলো 127.0.0.1, আরেকটা হলো মূলত 192.168.0.1। এটা হলো ক্লাস সি আইপি অ্যাড্রেস না? হ্যাঁ হতে পারে, যদি প্রাইভেট আইপি, তখন এই জায়গাতে ফাজিং চলে আসে, যে ক্লাস এ কিনা বি কিনা এটা আমাকে ফাজিং করে বের করতে হবে। আজকে আমরা দেখবো যে অনেক সময় আমি একুরেটলি বলতে পারবো না যে ইন্টারনাল প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি, তখন আমাকে কাজ করতে হবে ফাজিং। এই জন্যই ফাজিং শেখাটা ইম্পর্টেন্ট। যে যত ভালো ফাজিং পারে তার জন্য টেস্টিং তত ইজি হয়। কারণ হ্যাঁ করা যাবে। এতটুকু কি SSRF এর মানে বেসিক সিনারিও ক্লিয়ার? আবার বলি, আমি কিন্তু একটু পরে বুঝাবো হ্যান্ডসন দিয়ে, এরপরে একটা কাজ দিব। 127 হতে পারে, 192 হতে পারে, অথবা প্রাইভেট যে কোনো ইন্টারনাল আইপি অ্যাড্রেস হতে পারে। কোন জায়গায়? যেখানে আমরা দেখব যে একটা ডোমেন কল হয়েছে, যেখানেই ডোমেন কল হবে সেখানেই নর্মালি SSRF থাকতে পারে। এখন ডোমেন যে সবসময় গেট মেথডেই কল হবে এমন কিন্তু না, পোস্ট মেথডও হতে পারে যখন বডি দিয়ে যাবে। এই জন্য আমি এখানে বলে দিছি যে বেসিক আমাদের বাফ সুইট লাগবে, কারণ আমাদের ফাজিং করতে হবে ইন্ট্রুডার ইউজ করে। ইন দ্য মিন টাইম আমাদের কিছু বেসিক জানতে হবে, গেট মেথড কিভাবে কাজ করে, পোস্ট মেথড কিভাবে কাজ করে, আর বিভিন্ন ধরনের HTTP হেডার্স এগুলো শিখতে হবে। এরপরে লোকাল হোস্টের সেন্সিটিভ ডাটা। তুমি আইপি অ্যাড্রেস দেখলা, কিন্তু ওই পর্যন্ত এটা ভালনারেবিলিটি হবে না যে পর্যন্ত সেন্সিটিভ ডাটা লিক না হবে। তাহলে কি এটার পরে কি চলে আসবে? এটার পরে মূলত অ্যাড্রেস গুলো তুমি দেওয়ার ট্রাই করবা, এখানে অ্যাডমিন দিবা, ঠিক আছে? অথবা এখানে তুমি আরো সেন্সিটিভ ডাটা হতে পারে, যেমন ইডিসি পাসওয়ার্ড হতে পারে, এগুলো দিয়ে দিয়ে দেখতে হবে। কেন? কারণ আইপি অ্যাড্রেস যখন হিট খাবে তখন কিন্তু ডাটা দেখাবে না, শুধু স্ট্যাটাস কোড দিবে 200, অথবা বলবে ওকে। এখন এটা যখন হিট খাবে তখন তোমাকে ডাটা লিক করতে হবে, তো ডাটা তো মেইন ডোমেইনে থাকে না, ইন্টারনাল পর ফোল্ডার করে থাকবে না, তাহলে ওই ফোল্ডার গুলো আমাকে এখানে ইনফরমেশন গুলো দিতে হবে। না না, মেইন ডোমেইন তো মেইন ডোমেইনই, কিন্তু মেইন ডোমেইনে তো সরাসরি কি থাকে, index.php অথবা index.html, যেটা আমরা ফ্রন্ট এন্ডে দেখি। ইন্টারনাল ডাটা গুলো নরমালি ভিতরে থাকে না, সাথে সাথে তো আমরা গ্রাফিক্যালি যখন ভিউ দেখি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ওখানে তো ইউজারের ডাটা দেখায়, নর্মাল যে পাবলিক ডাটা, কিন্তু আমাদের প্রাইভেট ডাটা, সেন্সিটিভ ডাটা গুলো তো ভিতরে থাকে, তখন সেগুলো আমাদেরকে ফাজিং করে বের করে নিতে হবে। এখানে যদি তুমি চিন্তা করো প্রক্সি হিসেবে কাজ করতেছে, যে না এই ডোমেইনে না গিয়ে আমি লোকালে যাচ্ছি, তো তুমি চিন্তা করতে পারো যে প্রক্সি হিসাবে। বাট প্রক্সি বলাটা টেকনিক্যালি 100% একুরেট না, কারণ প্রক্সি মানে হচ্ছে যে তার কাজ আমি করে দিয়েছি, বাট এখানে সে থিঙ্ক করতেছে যে আমাকে মনে হয় আমার যে অনার সে কল করতেছে। আর নর্মালি ইউজার, যে অ্যাকচুয়াল ইউজার, সে তো লোকাল নেটওয়ার্কে থাকবে, লোকাল নেটওয়ার্কে যে অনার সে মনে হয় কল করতেছে, এই জন্য সে এই সার্ভারটা তাকে ডাটা দিয়ে দিচ্ছে, সে ভাবতেছে সে তার লোকাল ইউজার। বাট প্রক্সিতে কি হয় যে আমি একজনকে ডাটা দিচ্ছি, সে দেখতে পারতেছে, সে চাইলে সেটাকে ফরওয়ার্ড করতে পারে অথবা সেটাকে সে ব্লক করে দিতে পারে। তো অনেকটা প্রক্সির মতো চিন্তা করা যায়, বাট এখানে নর্মালি অনার হিসেবে কল্পনা করতেছে যে আমি যখন এখানে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি, তখন সে ধরে নিচ্ছে যে rohan.com ধরে নিচ্ছে যে আমাকে
আমার যে অনার সে মনে হয় আমাকে ডাটা দিয়ে কল করতেছে। এই কনসেপ্ট বুঝে গেলে আমরা হ্যান্ডস অন দিয়েও শিখতে পারবো। তো আমি আরেকটু ভালো করে এখানে একটু দেখাই দিই কাহিনীটা কি হলো। তো যেটা বলতেছিলাম, সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। তো এখানে নর্মালি যেটা বলতেছিলাম, 4টা ওয়ার্ডের মিনিং ভালো করে বুঝলে মোটামুটি আইডিয়া চলে আসবে। অবশ্যই নর্মালি সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারিতে প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো কাজ করবে। তো প্রাইভেট আইপি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, লোকাল হোস্ট বলি, অথবা আমরা বলি যদি সরাসরি আইপি বলি, ডোমেন না বলি, তাই তো। এখন এই যে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি সবসময় যে এই আইপি অ্যাড্রেসটাই হবে সেটা কিন্তু না, এটা অন্য কোনো প্রাইভেট আইপি অ্যাড্রেসও হতে পারে। আর সেটা ফাইন্ড আউট করতে হবে মূলত ফাজিং করে। ফাজিং মানে কি আমরা বলেছিলাম, কারো মনে আছে? রোহান অথবা আমার মনে আছে? হ্যাঁ, আর ফাজিং ডিপেন্ড করে কার উপরে? ওয়ার্ড লিস্টের উপর। ওকে, এখন তাহলে এটা যদি মোটামুটি আইডিয়া থাকে, আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, আমি যতটুকু বুঝালাম তার উপর বেস করে তোমরা এই এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে দিচ্ছি, দেখি কেউ সলভ করতে পারে কিনা, এরপরে না পারলে আমি বুঝাই দেব। সবাই পিসিটা বের করে নাও। এটা একটু দেখতে অসুবিধা হবে, আমি ডোমেনটা একটু বড় করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই ডোমেনটাতে যাও, এটা মূলত হ্যাশ জেনারেট হয়ে দেয় যেন কেউ হ্যাক করতে না পারে প্রসিজারের। তো তোমাদের কি সেভ করার কোনো সুযোগ আছে? দেখতে পারবা? তোমরা লিখে দেখো, ট্রাই করে এই ডোমেনটাতে যাও, গিয়ে এখানে এসএসআরএফ তোমরা পাবা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা প্রসিজারের রোম, এটা ছোট করার সুযোগ নেই, এটা মূলত হ্যাক করা যেন না যায়। তাহলে আচ্ছা, আমি একবার বুঝাই দিই, তাহলে এরপরে প্র্যাকটিসের জন্য আমি আলাদা ল্যাব দিচ্ছি। ওকে, তো আচ্ছা, বাফ সুইট সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা বাফ সুইট নিলাম এখান থেকে। তো এখানে এই যে ওপেন ব্রাউজার দিয়ে নেওয়া যায়, অথবা সরাসরি আমরা আমাদের নিজস্ব ব্রাউজার থেকেও নিতে পারি। তো এখানে আমরা আমাদের যে টার্গেট অ্যাপ্লিকেশনটা সেটা আমি এখানে দিলাম। প্রথমে একটু বুঝার ট্রাই করি, এরপর আমি একটা ল্যাব দিব তোমাকে। তো প্রথমে আমাদের কি করতে হবে? রিকনেসেন্স করতে হবে। হ্যাঁ, তো রিকনেসেন্স কিভাবে করে? নর্মালি রিকনেসেন্স করে দুই ভাবে, একটা হলো অ্যাপ্লিকেশনের রিকনেসেন্স, আর একটা অ্যাপ্লিকেশনের টার্গেট আর্কিটেকচারের রিকনেসেন্স। অ্যাপ্লিকেশনের রিকনেসেন্স দৌড়ে দৌড়ে করে, যে এগুলোতে ক্লিক করে দেখে কি হচ্ছে না হচ্ছে, ব্যাকএন্ডের জিনিসগুলো ট্রাই করে। এখানে যেমন অ্যাকাউন্ট আছে, এখানে কি মানে এসকিউএল ইনজেকশন করা যায় কিনা, তারপরে এখানে বুট ফোর্স অ্যাটাক দেওয়া যায় কিনা, এগুলো মূলত অ্যাপ্লিকেশন বেস রিকনেসেন্স। আর আর্কিটেকচার নরমালি অ্যাডমেপ করবে, ব্যাকএন্ডে কি আছে দেখবে, সোর্স কোড সার্চ করবে, ইন দ্য মিন টাইম সাবডোমেন ট্রাই করবে, এগুলো থাকে। তো রিকন খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে ওয়েবসাইটটা, এখানে নরমালি অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে। তো যদি আমরা ল্যাব হিসেবে কল্পনা না করি, এখানে ক্লিক করলে এখানে যে গেট মেথড দেখা যাচ্ছে, নরমালি আমি চিন্তা করতে পারি যে এখানে এসকিউএল ইনজেকশন হওয়া সম্ভব। কারণ কি, নরমালি গেট মেথড বেস যদি কোনো সংখ্যা দেখায় এবং সেখানে যদি সিঙ্গেল কোটেশন দিলে এরর দেয়, তাহলে সেখানে এসকিউএল ইনজেকশন হওয়া সম্ভব। এই যে প্রসেস গুলো, এগুলো কিন্তু একজন টেস্টার অথবা একজন সিটিএফ প্লেয়ারকে চিন্তা করতে হয়। কারণ এখন আমরা ল্যাব সলভ করতেছি, আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি এসএসআরএফ এ, কিন্তু বাস্তবে তো এরকম থাকবে না, সবগুলোর কম্বিনেশন থাকবে, কোন ধরনের ভালনারেবিলিটি হবে এটা খুবই ডিফিকাল্ট, এগুলো খুঁজে বের করতে হয়। আবার অনেক সময় এই যে আইডি নাম্বার 2 আছে,
এই জায়গায় যদি আমি 0 দেই এবং সেই ইনফরমেশন যদি দেখায়, তখন সেটা নর্মালি আইডর হয়ে যায়। 11 দিলাম, 11 এর যদি ইনফরমেশন দেখায় এবং সেই ইনফরমেশন যদি সেন্সিটিভ হয়, তখন মূলত সেখানে আইডর ভালনারেবিলিটি হয়ে যায়। তো এগুলো কিন্তু নিজেকে খুঁজে বের করে করে দেখতে হয়। ওকে, তো আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউআরএল রিলেটেড এর মধ্যে কোনো ইউআরএল কল হচ্ছে না, হচ্ছে না। তো যখনই ইউআরএল কল হবে না, ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর একেবারে বেসিক যে পার্টটা, সেটা হচ্ছে নর্মালি প্রক্সি এনাবল করে বাফসুট দিয়ে ইন্টারসেপ্ট করে করে ডাটাগুলো দেখা। কারণ হচ্ছে কি যে নর্মালি ফ্রন্ট এন্ডের ডাটাগুলো আমরা যা দেখি সেগুলো নর্মালি টেস্টাররা করেই দেয়, কিন্তু ইন্টারনালি বডিতে কি ডাটা যাচ্ছে সেগুলো কিন্তু প্রপারলি টেস্টিং মিসিং যায়। এই জন্য বাফসুইট ইউজ করতে হবে। তো আমরা এখানে বাফসুইট গেলাম, ইন্টারসেপ্টটা অন করে দিলাম এখানে। তো এখান থেকে আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে আমার যে রিকোয়েস্টের ডাটাগুলো এই যে এখানে বাফসুইটে চলে আসে। এই যে দেখা যাচ্ছে আমাদের যে টার্গেট ইনফরমেশন, সেই ইনফরমেশনের ওয়েবসাইটে এই ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি। একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাফসুইট দিয়ে ইন্টারসেপ্ট তো করতে পারি সবাই, এটা তো মানে এটা তো কারো কোনো ডাউট নাই, ইন্টারসেপ্ট করতে পারি না। তো খেয়াল করেন এই যে এখানে ইন্টারসেপ্ট যে আপনি করছেন, এই যে এখানে এখানে কি দেখা যাচ্ছে, একটা ডোমেন দেখা যাচ্ছে না, এই যে এই জায়গা। এইটাকে আমি রাইট ক্লিক করে রিপিটারে নেই, তাহলে দেখতে সুবিধা লাগবে। আমি এটা কেটে দেই, এটাকে এক ইয়ে করে দেই। এটা খেয়াল করেন এই যে নিচে যে একটা ভ্যালু দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ডোমেন ভ্যালু। এটা নর্মালি এখানে ইনকোডার আকারে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এটাকে যদি আমরা কন্ট্রোল ইউ দেই, সরি, এটা মূলত ইনকোডিং করে দেওয়া আছে। কন্ট্রোল হয়েছে, এতটুকুকে আমরা চাইলে প্রপারলি দেখার জন্য রাইট ক্লিক করে এই যে ডিকোডার নামে একটা অপশন আছে বাক্সুইডে, উপরের দিকে ডিকোডারে পাঠিয়ে দিলাম। ডিকোডে গেল, এরপরে ডিকোড এস আমরা যদি ইউআরএল দেই, এই যে এখানে খেয়াল করে দেখেন একটা ডোমেনকে তারা ডিক্লেয়ার করতেছে। তো এই যে একটু আগে আমরা বললাম যদি ডোমেনকে ডিক্লেয়ার করে, তাহলে সেই জায়গাতেই আমরা এসএসআরএফ ট্রাই করতে পারি। তো এই যে এখানে স্টক ওয়ার্কশপ কি নামে একটা ডোমেন দেওয়া আছে, এই ডোমেনটাকে টার্গেট করতেছে। তো সেই জায়গাতে আমাকে বলেন এখানে এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় এই পুরোটাকে কেটে দিয়ে আপনি যদি এখানে এসএসআরএফ ট্রাই করতে চান, তাহলে কি লিখতে পারেন? লোকাল হোস্ট, তাই না, .com। লোকাল হোস্টের পরে কি .com থাকে? ওকে, খালি লোকাল হোস্ট দিলেই হয়ে যায়। এখন এটাকে আমরা এই জায়গাতে লোকাল হোস্ট দিলাম, এইভাবে করে দেই, তাহলে দেখতে সুবিধা হবে রিয়েল টাইম। আমি যদি এটাকে হিট এন্টার দেই, বলতেছে প্যারামিটার মিসিং। দ্যাট মিন্স কি কাজ করতেছে। প্যারামিটার মিসিং এর আগে যদি আমরা এখানে তাহলে এসটিটিপি দেই, এরপর যদি আমরা এন্টার করি, তাহলে দেখা যাচ্ছে প্রপারলি কাজ করছে। এখানে কত দিছে? 200। 200 মানে কি আপনি যেটা দিতেছেন সেটাতে কোনো এরর হচ্ছে না, সার্ভার রেসপন্স করতেছে। এখন খেয়াল করেন আপনি যখন লোকাল হোস্ট দিছেন তখন 200 দিচ্ছে, রেন্ডারে যদি ক্লিক করেন তাহলে ওয়েবসাইটটা কি সেটা দেখা যাবে। দ্যাট মিন্স আপনি এখন রাইট পর্যায়ে আছেন, আপনার ট্র্যাকিংটা রাইট আছে, আপনার প্রসিডিউর এখনো পর্যন্ত ঠিক আছে। লোকাল হোস্টের পরে আমরা বলছি যদি প্রপারলি লোকাল হোস্ট দেই তাহলে কিন্তু মেইন ডাটাটা দেখা যাবে, কিন্তু আমাদের টার্গেট কি? মেইন ডাটা আমরা তো এই যে এখন যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা তো এখানেও দেখা যাচ্ছে, একই জিনিস দেখাচ্ছে না?
তাহলে এসএসআরএফ যদি আপনাকে মেইন ডাটাই দেখায় তাহলে কি এটা ভালনারেবিলিটি হবে? আপনাকে কোন ডাটা বের করতে হবে? ইন্টারনাল ডাটা, রাইট? তো এরপরে তাহলে এখানে সরাসরি আপনি খেয়াল করে দেখেন, আপনি এখানে লোকাল হোস্ট লিখছেন যার কারণে মেইন ওয়েবসাইটটা দেখাচ্ছে। আপনার তো মেইন ওয়েবসাইট টার্গেট না, তো এই জায়গাতে এখন সেন্সিটিভ ডাটা দিতে পারেন, যেমন স্ল্যাশ দিয়ে যদি অ্যাডমিন দেন, এখন এই যে অ্যাডমিন দেওয়ার পরে হিট এন্টার দেন এবং এরপরে যদি অ্যাডমিন, এই যে অ্যাডমিনের ইনফরমেশন দেখা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এটা এসএসআরএফ হচ্ছে বোকেন অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে। কারণ কি, আপনি ঢুকতেছেন অ্যাজ এ ইউজার, যখন অ্যাডমিন দিয়ে দিচ্ছেন অ্যাডমিনের সার্ফেসে কি আছে, যে অ্যাজ এ অ্যাডমিন আপনি হচ্ছে অ্যাডমিন হিসেবে দুইজন ইউজারকে ডিলিট করতে পারবে এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য এখন এটা ভালনারেবিলিটি হিসাবে কনভার্ট হচ্ছে, এর আগে কিন্তু এটা হয় নাই। নর্মালি ক্লায়েন্ট হিসেবে যেতে পারবেন না। হ্যাঁ, তো যেমন এখানে নর্মালি যদি আপনি ঢুকেন লোকাল হোস্ট ছাড়া, এই যে নর্মালি আমরা যদি দেখাই গুড কোশ্চেন, এই যে এই জায়গাতে আমরা এটার পরে অ্যাডমিন দেই, তাই তো? এটার মানে তো এটাই বোঝায়। এখন দেখেন যে এখানে দেখাচ্ছে না, বলতেছে এটা অ্যাডমিনের ইন্টারফেস, এটা শুধু অ্যাডমিনই দেখতে পাবে। খেয়াল করতে পারছেন? এখানে বলতেছে এই ইন্টারফেসটা অ্যাডমিনের জন্য, আর এটা শুধু অ্যাডমিনই দেখতে পারবে। আর সেই জিনিসটাকে আপনি বাইপাস করতেছেন এসএসআরএফ দিয়ে। এখন এসএসআরএফ কি করতেছে, আপনি যখন ব্যাকগ্রাউন্ডে লোকাল হোস্ট লিখতেছেন, সার্ভারটা মনে করতেছে যে আমাকে অনার কল করতেছে, আর নর্মালি লোকাল হোস্ট তো প্রাইভেট আইপি অ্যাড্রেস, তো যার কারণে সে অ্যাডমিন মনে করে তাকে ডাটা দিয়ে দিচ্ছে। এই বিষয়টা কি ক্লিয়ার? আর রোহানা এই কোশ্চেনটা ভালো, যে আমি যদি নর্মালি ওয়েবসাইটে অ্যাডমিন দিই তাহলে কি আমি অ্যাজ এ ইউজার দেখতে পাচ্ছি না? এই যে আমি অ্যাজ এ ইউজার লগ ইন করছি এই ওয়েবসাইটে, আমি তো দেখতে পারবো না। আর এটাকে আমি বুকের অ্যাক্সেস করে বাইপাস করছি, যেখানে আমার মেথোডোলজি ইউজ হচ্ছে এসএসআরএফ। কিন্তু এখনো এই দেখতে পারা এটাই একটা ভালনারেবিলিটি, কিন্তু এটাকে আরো বেশি সেভারিটি বাড়ানো যাবে যখন এটাকে আমি কিছু করতে পারবো। যেমন আমি শুধু দেখতে পারতেছি এখানে ইউজার আছে উইনার নামে অথবা কার্লোস নামে ইউজার আছে দুইজন, এই যে এতটুকু দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা ভালনারেবিলিটি। আর এতটুকু রিপোর্ট করলেও আপনি হচ্ছে যে মূলত অ্যাডমিনের অ্যাক্সেস নিছেন, এর জন্য আপনি বাউন্টি পেয়ে যাবেন। কিন্তু এই সেভারিটিকে আরো কিভাবে বাড়ানো যায়, যেমন অ্যাডমিন হিসেবে শুধু দেখতে পারে না, যেটা হলো মূলত রিড পারমিশন, তাই না? রাইট পারমিশনও পেতে পারে। অর্থাৎ আমরা কি জানি নর্মালি একটা ডাটাতে 3 ধরনের পারমিশন থাকে, রিড, রাইট আর এক্সিকিউশন, তাই তো? তা আপনি শুধু রিড করতে পারছেন, তাহলে এটা ভালনারেবিলিটি হবে। বাট যদি রাইট করতে পারেন, রাইট মানে কি, যদি কোনো চেঞ্জ করতে পারেন, কোনো কিছু ডিলিট করতে পারেন, তাহলে তখনও কিন্তু এটাকে আরো বেশি সেভারিটি হিসেবে কাউন্ট করা হবে। অর্থাৎ নর্মালি যদি আপনাকে $1000 দেয়, আপনি অ্যাডমিন হিসেবে ডিলিট করতে পারছেন, তখন আপনাকে $5000 হিসেবে বাউন্টি দেওয়া হবে। কারণটা কি? কারণ রাইট পারমিশন মানে পুরো সার্ভারকে এখন আপনি ডিলিট করে দিতে পারবেন। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রপারলি বুঝতে হবে। এখন আমরা চেষ্টা করে দেখি ডিলিট করা যায় কিনা। সেই জন্য আমরা যদি এখানে যাই, ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো করে পড়ি, দেখবেন যে ডিলিট করতে গেলে আপনাকে এই যে লোকেশন, এই লোকেশন অনুসারে আপনাকে বলতে হবে যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, ডিলিটের পারমিশন নাকি অ্যাডমিন, অ্যাডমিনের পরে ডিলিট, ইউজার নেম, যে ইউজারের নাম দিবেন সেটা ডিলিট হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা এজ এ ইউজার আপনি করতে পারবেন না, এটা করতে হবে এসএসআরএফ দিয়ে। কেন? যেমন খেয়াল করেন, আমরা যদি এতটুকুই কপি করে নেই, কপি করে নিয়ে আমরা যদি এই যে আমাদের এই জায়গাতে, এটা তো আমাদের মেইন সাইট, এখানে যদি আমরা বসাই, হিট এন্টার দেই, যদি এটা এখানেই ডিলিট হয়ে যায়, দ্যাট মিনস এটার কনফিগারেশন ভুল আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডিলিট হয় নাই, খেয়াল করে দেখেন, বলতেছে এটা অ্যাডমিনের জন্য, এটা আপনি করতে পারবেন না। এই জিনিসটাকে আপনি বাইপাস কিভাবে করতেছেন, আপনি যখন এসএসআরএফ দিয়ে এই যে এই জায়গাতে আপনি মূলত এখন আপনি যদি এটাকে রাইট ক্লিক করেন, এখন 302 আসছে, কারণ কি ডিলিট হয়ে গেছে, ডিলিট করে অ্যাডমিনের ইন্টারফেসে চলে যাচ্ছে।
এখন এটাকে যদি আপনি সেন্ড করেন, দেখা যাবে মূলত এখানে অ্যাডমিন নামে যে ইউজারটা ছিল সেটা মূলত ডিলিট হয়ে গেছে, এবং এখানে দেখাবে যে ল্যাব সলভ। এখন ল্যাব আসলেই সলভ হয়েছে না আসলে কি ডিলিট হয়েছে সেটা কিভাবে বুঝবেন? এটা মূলত আপনি যদি এখান থেকে একবার পিছনে যান, এখন যদি আপনি এটাকে দেখেন, এখন দেখবেন ইউজার একটা আছে, দুইটা নাই। ইউজার এর আগে কয়টা ছিল? এখানে খেয়াল করে দেখেন, এর আগে ইউজার কয়টা ছিল? দুইটা। এখন কয়টা আছে? একটা। দ্যাট মিনস আপনি একটা ইউজার ডিলিট করে দিয়েছেন। এটা কিন্তু করেছেন কোন জায়গা থেকে? পোস্ট মেথড দিয়ে ডাটা এসএসআরএফ করে। এটা কিন্তু গেট মেথড দিয়ে হয়নি, কারণ আপনি অ্যাজ এ ইউজার লগ ইন করেছেন। এখন আপনি চাইলে এইটাকেও ডিলিট করে দিতে পারবেন, তখন দেখা যাবে যে ইউজার থাকবে কয়টা? শূন্যটা। তাহলে আমরা এটাকেও ডিলিট করি। এই জায়গাতে নাম কি ছিল? ডাব্লুআই ডাব্লুআই ডাব্লু ই আই ই আই এন ই আর। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে ওয়েবসাইট ক্র্যাক ভার্সন, তো প্রফেশনাল না, সি রয়ে গেছে। ভি ডাব্লিউ আই। আচ্ছা, আমরা এটা দেখি ডিলিট হয় কিনা। হ্যাঁ, ফাউন্ড হয়েছে, ডিলিট করলাম। এখন যদি আমরা আবার পিছনে যাই, এখন দেখি যে দুইটা ইউজার। এখন কয়টা ইউজার আছে? না, ওই ইয়ের জন্য হয়নি। পুরো ইয়েটা কি ছিল এখন বলেন তো? ডিলেট। ওকে, আমরা হচ্ছে এইদিকে যাচ্ছি না, আমরা হচ্ছে এখানে যাই। হ্যাঁ, এই জায়গাতে কি ছিল নাম? WIENER, ঠিক আছে। এখন যদি আমরা ফলো রিডাইরেকশন দিই, এখানে আনঅথরাইজ দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ইউজার ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা সেন্ড দেই, এই যে এখানে এখন আর কোনো ইউজার নেই, সব ইউজার ডিলিট হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? এখন এই যে এসএসআরএফ এখানে কাজ করছে, এখানে কোনটা কি কারো বুঝতে অসুবিধা আছে? এই রিলেটেড কোশ্চেন নরমালি মিক্স থাকে সিটিএফ এর চেইন অ্যাটাক এক হিসাবে। এখানে আপনি অ্যাডমিনের ইউজার ডিলিট করছেন, তখন আপনাকে ফ্ল্যাগ রিড করতে হবে। তো এখন আপনারা যদি এটা বুঝে থাকেন, সেম প্রসিডিউর ফলো করে আপনারা হচ্ছে আপনাদের পর্সিগারের অ্যাকাউন্ট আছে সবার? হ্যাঁ, বাসায় এখানকার পিসিতে ঢুকা যাবে না? ও আচ্ছা, ওকে। আচ্ছা, যেহেতু আজকে টায়ার্ড, আমি নিজেই একটু কভার করে দিই, সমস্যা নেই।
আচ্ছা, এটা সেম, এটা তো এসএসআর এর ভালনারেবিলিটি আছে। আমাকে শুধু বলেন এটা কোন জায়গায় এসএসআর এর ভালনারেবিলিটি থাকতে পারে। যেমন আমি হোমে ক্লিক করলাম, কিছু দেখাচ্ছে না, অ্যাকাউন্ট ক্লিক করলাম, অ্যাকাউন্টে নরমালি এসকিউএল ইনজেকশন হয়, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। তো অ্যাকাউন্টে আমি একটু ক্লাসের বাইরে এখানে একটা কোশ্চেন করি, এসকিউএল ইনজেকশন ছাড়া আপনি এখানে কোন কোন ভালনারেবিলিটি ট্রাই করতে পারে? হ্যাঁ, আমি একটু নোট করি দেখি কে কি বলতেছে। কি কি হতে পারে? কি কি? এক্সেসেস হতে পারে, আর এসকিউএল ইনজেকশন, এরপরে তুমি বলো কি হতে পারে। হ্যাঁ, আইডোর। আইডোর নর্মালি লগ ইন হওয়া কঠিন, বাট হতে পারে। আর যদি প্যারামিটার থাকে, কঠিন আইডোরও হতে পারে। আর কি? এই যে এটা বেশি হতে পারে যে রেড লিমিট নাই, বোট ফ্রোজ হতে পারে, যেটা অ্যাকুরেটি অনেক বেশি। আচ্ছা, আরেকটা হতে পারে, সেটা হলো ইউজার ইনফরমেশন। এরকম বানামাটির নাম শুনছি? ইউজার ইনফরমেশন, ইউজার ইনফরমেশন, এরকম বানামাটি হতে পারে, এটার নাম শুনছি? এটা মানে হচ্ছে ইউজার কি হতে পারে সেটাও গেস করা সম্ভব। যেমন নর্মালি একটা জায়গাতে লগ ইন করলে বলে যে ইউজার আছে, মানে কি? আপনি ভুল করতেছেন, আপনি মূলত অ্যাকাউন্টটা হ্যাক করতে যাচ্ছেন, ঠিক আছে। মনে করেন আপনার তো জানেন না আপনি কার অ্যাকাউন্ট হ্যাক করবেন, তো আপনি ওখানে ফয়সাল লিখলেন, বলে দিল ফয়সাল আছে, তাহলে কিন্তু আপনি জাইনে ফেললেন যে এই ইউজারটা এখানে আছে। এই যে ইউজার আছে আপনি জানতে পারছেন, এটাও একটা ভালনারেবিলিটি। এটা নর্মালি লো লেভেল ভালনারেবিলিটি হিসাবে বিভিন্ন জায়গাতে সাবমিট করা হয়। তো এখানে বুট ফোর্স হতে পারে, বাট সবচেয়ে বেশি কমনলি যেটা হতে পারে সেটা হলো এসকিউএল ইনজেকশন, বুট ফোর্স অ্যাটাক, ইউজার ইনফরমেশন, এগুলো কিন্তু কমনলি ট্রাই করতে হবে। আরেকটা হতে পারে যে ডিফল্ট কনফিগারেশন অথবা ক্রিডেনশিয়াল মিসকনফিগারেশন, যেমন ইউজার অ্যাডমিন, এখানেও অ্যাডমিন দেওয়া আছে, এটাও হতে পারে। তো এগুলো কিন্তু নর্মালি আপনি যখন ট্রাই করবেন সেখানে দেখতে হবে আর কি। আচ্ছা, তো এখানে কিন্তু নাই, তাহলে আমরা নর্মালি এসএসআরএফ টা যদি ট্রাই করি, যদি আইডি তে ক্লিক করি, সেম ভাবে এই যে নিচে একটা দেখবো চেক স্ট্রোক, এই জায়গাতে মূলত এসএসআরএফ হতে পারে। সেম ভাবে আমরা এটাকে কপি করে নেই, কপি করে নিয়ে এই জায়গাতে পেস্ট করে দিলাম। ফরওয়ার্ড করে দিলাম। খেয়াল করেন এই যে একই জিনিস এখানেও সেম ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। তো এখন আমাকে বলেন এটা কি আগের মতো যদি আমরা এখানে করি, জাস্ট এখানে আমি লোকাল হোস্ট অথবা এসটিটিপি দিলাম, লোকাল হোস্ট দিলাম, সেই দিলাম, এখানে বলতেছে ইন্টারনাল সার্ভার এরর, তাহলে এখানে কিন্তু লোকাল হোস্ট দিয়ে তো আপনি যা করতে চাচ্ছেন হচ্ছে না। এখন সেই জায়গাতে তাহলে আপনি এখন দিতে পারেন আইপি অ্যাড্রেস, দেওয়ার পরে এখানে যদি আপনি হিট এন্টার দেন তাহলে দেখা যাচ্ছে ইন্টারনাল এরর। তো এটা যদি ভালো করে খেয়াল করেন, প্রথম দিকে যখন আপনি ডিকোড করছেন তখন এখানে ছিল একটা পোর্ট নাম্বার ছিল, তো এখানে মূলত একটা পোর্ট নাম্বার মিসিং আছে, তো এখানে একটা পোর্ট নাম্বার দিতে হবে 8080। এখন যদি আপনি হিট এন্টার দেন তখনও বলতেছে এখানে এরর।
এর পিছনে কারণ হচ্ছে এই যে লোকাল অ্যাড্রেসটা আছে এটা এখানে ফিল্টার করা আছে, এটা এই লোকাল অ্যাড্রেস দিয়ে হবে না, এটা অন্য কোনো আইপি অ্যাড্রেস হতে পারে। যেমন আমরা আরেকটা কথা বলছিলাম মনে আছে, ৬৭। এখন যদি আমরা হিট এন্টার দেই, এখন দেখেন আগের থেকে এই মেসেজটা কিন্তু ইন্টারেস্টিং। আগে কি বলতেছিল, আগে একটু খেয়াল করেন, বলতেছিল সার্ভার এরর, দ্যাট মিনস সার্ভার আপনাকে ব্লক করতেছে, ডাটা নিতে দিচ্ছে না। বাট যখনই আপনি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলেন তখন বলতেছে মিসিং প্যারামিটার। মিসিং প্যারামিটার মানে এটা শেষে কিছু একটা দেওয়া উচিত, আমি যেমন অ্যাডমিন দেই, এখনো বলতেছে মিসিং প্যারামিটার। দ্যাট মিনস এখানে আপনি রাইট জায়গায় আছেন বাট একুরেট আইপি অ্যাড্রেসটা আপনার জানা নাই। এই যে একুরেট আইপি অ্যাড্রেসটা জানা নাই, এই জায়গাতেই মূলত কাজ করবে হচ্ছে আপনার ফাজি। তো এই জন্য এই জায়গাতে যেমন এখানে 2 দিয়ে দেখতে পারেন যে হয় কিনা, 2 দিলে আবার বলতেছে এরর, 190 দিয়ে দেখতে পারেন হয় কিনা, এখানে বলতেছে এরর। ঠিক আছে, তো কত দিলে হতে পারে এটা জানা নাই, এটা মূলত ফাইন্ড আউট করাই মূলত হচ্ছে আপনার ফাজিং এর কাজ। তো এই মুহূর্তে এই জিনিসটা করার জন্য রাইট ক্লিক করে এই যে এখানে একটা পার্ট আছে ইন্ট্রুডার, এটা আমরা ফাজিং করার জন্য ইউজ করে থাকি। রাইট ক্লিক করে আমরা ইন্ট্রুডারে পাঠালাম। এরপরে যেহেতু আমার জানা নাই কি এটা কি হবে, আর নর্মালি প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ অনুসারে ক্লাস সি তে এতটুকু সেম থাকবে, 192 168 জিরো থাকবে। এটা যেহেতু জানি না এই জন্য এটাতে আমরা চুজ করে নিলাম। আর এখান থেকে আমরা নিব নাম্বারস, কারণ আইপি অ্যাড্রেস তো নাম্বার হবে, এখানে তো স্ট্রিং হওয়ার সুযোগ নেই। আর শুরু হয় কত থেকে, 0 থেকে, শেষ হয় কত, ক্লাস সি তে কত, 255 না। এখন এটার একটা জিনিস আছে, এখানে খেয়াল করবেন যে ম্যাক্সিমাম ক্যারেক্টার 3, এর মানে হচ্ছে এই জায়গাতে সর্বোচ্চ 3 বসতে পারবে। এটা একটু ভুল আসবে আমার, আমার বাফ সুইটটা আমি একটু নতুন করে বের করে এরর দিচ্ছে। ওকে, আমি টেম্পোরারি নিয়ে নিলাম। আচ্ছা, তো এখানে আমরা যেটা করেছিলাম যে স্টুডেন্ট আগে না দিলে কি হয় দেখি, চলেন। 0.1, এই তো এখানে বলতেছে ক্যারেক্টার ভুল আছে, সো আমাকে এখানে একটা এসটিডিপি দিতে হবে। আসলে রেসপন্স দেখে দেখে সিটিএফ এ কাজ করতে হয়, এর আগে এখানে কাজ করাটা এর ছাড়া চ্যালেঞ্জিং। আচ্ছা, আমরা এটাকে ইন্ট্রোডারে নিলাম, নিয়ে এই যে 1টাকে চুজ করি। এই জায়গাতে এখানে আমরা দেখেন এখানে অনেকগুলো লিস্ট নেওয়া যায়, এখান থেকে কিন্তু বুট ফোর্স অ্যাটাকও করা যায়। বুট ফোর্সের নাল, প্লে লোডস, নাম্বারস, ক্যারেক্টার, ইভেন ডেট, ডেট বাথও এখান থেকে নেওয়া যায় ডেট আকারে।
তো আমরা নর্মালি ডেট না দিয়ে নাম্বার নেই, যখন ওই জন্ম তারিখ বের করে ফিশিং করে তখন নর্মালি এটা দিয়ে বের করা যায়। তো আমরা নাম্বার নিলাম, শুরু হবে নর্মালি আমরা 0 ধরি, কারণ নর্মালি 0 থেকে শুরু হবে, 255 পর্যন্ত নিলাম। ম্যাক্সিমাম ক্যারেক্টার 3টা। এখন আমরা স্টার অ্যাটাক দিলে এখানে একটা বোট ফোর্স অ্যাটাক হয়ে যাবে, এই যে বোট ফোর্স অ্যাটাক হচ্ছে, এন্ড বোট ফোর্স অ্যাটাক হয়ে মূলত ফাজিং হচ্ছে, এটা হয়ে একুরেট নাম্বার কোনটা হতে পারে সেটা ফাইন্ড আউট করার ট্রাই করতেছে। আর একুরেট নাম্বার বোঝা যাবে নর্মালি 302 অথবা 200-তে। এখন দেখেন একটা আছে 302, সরি একটা আছে 400, আর বাকি না 400 আছে 2টা, আর বাকি 500। 200 আছে কিনা এটাতে ক্লিক করলে বোঝা যাবে, দেখি আমাদের আছে কিনা। এখানে কিন্তু আমরা দেখতেছি 200 নাই। এই যে এখানে 400, 101 দেখাচ্ছে, ফাও একে দেখাচ্ছে 400। দ্যাট মিনস এখানে আমাদের আইপি অ্যাড্রেস অনুসারে আমরা একুরেটলি পাচ্ছি না। তো এই সমস্যাটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে ফাজিং এর পজিশন ঠিক আছে কিনা। পজিশন দেখার জন্য আমরা দেখছি একে আছে, এরপর এটাকে কাটলাম, এটা আচ্ছা সরি এটা কাটা যাবে না। আমাদের পজিশন দেখতে হবে ঠিক আছে কিনা। আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে 2 আসতেছে। আচ্ছা আমরা তো অ্যাডমিন দেই নাই, তাই না? এই জন্য এখানে ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। তো এই জিনিসটা এখানে বুঝার সলভ করার জন্য শেষে আমরা অ্যাডমিন দিয়ে দিলাম। আচ্ছা আমরা অ্যাডমিন দেওয়ার পরেও কাজ করছে না। তারপরে আমরা দেখি এখানে এখানে একটা আছে 404, আর 2টা 400, আর বাকি সব 500। তো 404 যে একটা আছে ইন্টারেস্টেড, এটা আমরা দেখি কি বলতেছে এখানে। 228, ও আচ্ছা অ্যাডমিনে মানানটা ভুল আছে, এটা আমি সলভ করার ট্রাই করলাম, এটা হলো বাফসুইডে ইস্যু করছে আমাকে। অ্যাডমিন সেজ ডিম হয়ে গেছে, ডিলেট হবে তো। বাহ ওকে, এটা ওই ক্র্যাক জিনিস তো এই জন্য বাফসুইড সমস্যা করতেছে। জেট বক্সি দিয়ে করা যায় কিন্তু ওটাতে এত মজা পাবে না ওটা। এই তো আমরা পাই গেছি একুরেটলি, সেটা হচ্ছে 200। দেখো 200 আছে শুধু একটা। এখন স্ট্যাটাস কোড মাত্র 200 আছে একটাতে, আর সেটার আইপি অ্যাড্রেসের ভ্যালু কত দেখো 218। দ্যাট মিনস 218টা 18 নাম্বার যে আইপি, না সরি মানে 218 লাস্টে ডিতে থাকলে মূলত ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমরা ইনফরমেশন ডাটাগুলো দেখতে পারবো, বাকি ক্ষেত্রে দেখতে পারবো না। কেন? কারণ এই যে আমরা যদি 400 ডাটা দেখি তাহলে 0, 401-এ দেখি 0। এটা দেখার জন্য মূলত ডাবল ক্লিক করলে যে এই জায়গাতে রেসপন্সে দেখা যাচ্ছে বলতেছে মিসিং প্যারামিটার। কিন্তু আমি যদি 200 যেটা ওটাতে যদি আমি রাইট ক্লিক করে এখানে রেসপন্সে ক্লিক করি, খেয়াল করে এই যে 200-তে আমি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমি অ্যাডমিন দেখতে পাচ্ছি। রেন্ডার করলে আমি মূলত অ্যাডমিনটাকে এই যে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কাহিনীটা কি হলো, আগেরটা থেকে এটা ডিফারেন্সটা কোথায়? এখানে কিন্তু আমাকে ফাজিং করে ফাইন্ড আউট করতে হয়েছে যে প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি। আর এই যে প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি এটা কিন্তু নরমালি সিনারিওতে বলা থাকবে না সিটিএফ প্রবলেমের ক্ষেত্রে। এটাকে নিজেকে নিজে চিন্তা করতে হবে যে একটা জিনিস রেসপন্সে কি দিতেছে, এর মিনিংটা কি। এই মিনিংটা থিঙ্ক আউট করে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এখন এই জিনিসটা যদি এখানে বোঝা যায় যে 200-তে মূলত ট্রিগার হচ্ছে 218-তে, তাহলে আমরা রিপিটারে গিয়ে এই জায়গাতে আমরা
1-এর পরিবর্তে 218 যদি লিখে দেই এবং এটা শেষে যদি আমরা অ্যাডমিন লিখে দেই, এখন যদি আমি এটাকে সেন্ড করি নরমালি দেখবো যে আমি অ্যাডমিনের এরিয়াতে চলে গেছি। এই যে অ্যাডমিনের এরিয়াতে চলে গেছি। এখন অ্যাডমিনের এরিয়াতে চলে গেছে মানে কিন্তু আমি অ্যাডমিন হিসেবে জিট্রেড পারমিশন আছে কিনা দেখতে হবে। তো এই যে এখানে দেখা যাচ্ছে কিন্তু অলরেডি অ্যাডমিন প্যানেল আর মাই অ্যাকাউন্ট, এই যে অ্যাডমিন প্যানেলটা এখানে আছে, এই যে এই জায়গাতে লাস্টে দেখা যাচ্ছে। তো নরমালি যদি এটা এসএসআরএফ বেস না হতো, লগইন দিয়ে হতো, তাহলে আপনি অ্যাডমিন প্যানেলে সরাসরি ঢুকে যেতে পারেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথবা অন্য কোনো মান। এখানে খেয়াল করেন যে আপনি শুধু দেখতে পারতেছেন আর রাইট করতে পারতেছেন, আপনি লগইন অর্থাৎ এক্সিকিউশন কিন্তু এখানে হচ্ছে না। তো এই জায়গাতে একটা লিমিটেশন আছে, এই জায়গাতে আবার এই জায়গাতে বাইপাস করা যায়, এত অ্যাডভান্স জিনিস আমরা যাব না, আপাতত এই জায়গাতেই থাক। এখন ডিলিট আগের মতো ডিলিট করে দিলে হবে। এখন এখনো পর্যন্ত আমরা যেটা পড়ছি এগুলো হচ্ছে মূলত এসএসআরএফ এর কমন জিনিস যেগুলো ডাটা রেসপন্স হয়। এসএসআরএফ এর আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলি ব্লাইন্ড এসএসআরএফ। এই ব্লাইন্ড এসএসআরএফ এ কিন্তু ডাটা রেসপন্স দেখা যায় না, এটা ডিলে দেখে দেখে দেখতে হয় আর একটা থার্ড পার্টি থেকে রেসপন্স নিতে হয়। এটা কিছুটা অ্যাডভান্স, এই জন্য আজকের টপিকে ব্লাইন্ড এসএসআরএফ টা কভার করা হচ্ছে না। বাকি এতটুকু কনসেপ্ট বুঝলে আমরা নেক্সট টপিক হচ্ছে ওয়েস কমা ইনজেকশন, এইটাতে যাব। আজকে যেহেতু আপনারা টায়ার্ড এই জন্য আমি বেশি সময় নিচ্ছি না। এসএসআরএফ কারো কোনো ডাউট আছে? কনসেপ্ট ক্লিয়ার? রাইট, ইনপুট লাগবে, আমি ইনপুট দিতে হবে, ইনপুট না দিতে পারলে তো হবে না, একটা ইনপুট লাগবে। ওকে, যদি আমাদের এটা ক্লিয়ার হয়, এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, এটা হলো ওএস কমান্ড ইনজেকশন। আজকে আমাদের সেকেন্ড টপিক হচ্ছে ওএস কমান্ড ইনজেকশন। এটা আমরা একটু থিওরি দিয়ে বোঝার ট্রাই করি। এসএসআরএফ মূলত দুই ধরনের হয়, আমরা ব্লাইন্ডটাকে এখানে আপাতত কনসেপ্টে আনলাম না কারণ অনেকের ক্লান্ত লাগছে, ডাউট ফিল হবে তাহলে। ওকে, তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওএস কমান্ড ইনজেকশন। আচ্ছা, আমাকে নেম সাজেস্ট কেউ বলতে পারবেন যে এটা আসলে কি হতে পারে? আমি মনে করেন ব্যাখ্যা দিচ্ছি না, এখন আমি বুঝাবো, বাকি ভুল করেন আপনি যে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে কি বুঝাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে। আর কেউ? হ্যাঁ, এটা হতে পারে। আর কেউ? ভুল করেন না, ভুল করেন, একটা বলেন, ভুল করলে কি নাম্বার কাটা যাবে? হ্যাঁ, মানে কি কমান্ড দিবে? ইয়েস, ইয়েস, অনেক, হ্যাঁ একই রকম, বাট এটা মিসকনফিগারেশনের জন্য মূলত হয়। কনসেপ্ট ঠিক আছে। সাকিব, আপনি একটা ভুল করেন দেখি, মানে ওনারা যা বলছে ওইটা তো আপনি বলবেন, এর সাথে আপনি কি মনে করছেন? হ্যাঁ, এরকম কিছু হতে পারে। আপনাদের থেকে বলেন যে নেম সাজেস্ট ওএস কমা ইনজেকশন, এটা বলতে কি বুঝে? যে আপনি বলেন ইনজেকশন মানে কি, এটা কি মানে সিরিজ ইনজেকশন নাকি অন্য কিছু? ইনজেকশন হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা যেটা যদি বলি যে আমরা একটা ইনপুট ফিলে এমন ভাবে মানে কমান্ড স্কুলে একটা কমান্ড দিই যেটার কারণে সেটা হ্যাঁ কোডটা ব্রেক করে দেয়। যেমন ফর এক্সাম্পল আমরা ইউজ করি অ্যাডমিন অর ওয়ান অফ দ্য, সব জায়গায় আপনি খালি এক্সাম্পল দেখবেন, সিনারিও দিয়ে। আচ্ছা, ইনজেকশন হতে হলে মানে মেইন ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া ইনজেকশন হতে গেলে কি লাগবে? ইনপুট দেওয়ার মতো, রাইট, একটা ইনপুট ফিল্ড থাকতে হবে, না হলে আমার ইনজেকশন দেওয়ার সুযোগ নেই। আমি যদি কিছু নাই দিতে পারি আমার ইনজেকশন হবে কেন? এই তো, নেগেটিভলি না ভাবলেই হয়। আচ্ছা, এখন আপনি বলেন যে ওএস কমান্ড দিয়ে কি বোঝাচ্ছে এখানে? ইনজেকশন মানে উনি বলছে যে কোনো কিছু ইনপুট দেওয়া যাবে, ঠিক আছে, মানে
সেটাকে প্রোটেকশন। আর ওএস বলতে কি বোঝাচ্ছে? যেগুলো অপারেটিং সিস্টেমের বেস থেকে কন্ট্রোল অপারেটিং সিস্টেম মানে কি শুধু লিনাক্স থাকবে? এটা বলছে, এটা খুবই ভালো বলছে, একটা ক্ল্যাপ দেই ওনার জন্য। আমি কেন ক্ল্যাপ দিতে বলছি এর পিছনে কারণ আছে। ওএস মানে এই না যে ওএস দিতে হবে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন বেস হতে হবে। অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের ওএস চলতেছে। এখন যদি ব্যাকগ্রাউন্ডে চলতে মনে করেন যে উইন্ডোজ, আপনি লিনাক্স এর কমান্ড দিচ্ছেন, কাজ করবে না। এই যে সিনারিও বেস বিষয়গুলো প্রপারলি বুঝতে হবে, তাহলে বুঝা যাচ্ছে ওএসটা উইন্ডোজও হতে পারে, ইন দ্য মিন টাইম লিনাক্সও হতে পারে, ঠিক আছে। আবার যদি কোনো কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে সেটাও হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে ওএস কমান্ড ইনজেকশন, এক কথায় যদি আমরা ইনজেকশনটা বুঝি, যে এখানে আমাদের ইনপুট ফিল্ড থাকবে যেখানে আমি কোনো একটা ইনপুট দিতে পারবো। এখন নরমালি যদি পোস্ট মেথড ইনপুট হয় তাহলে কি হবে তুমি বলো? পোস্ট মেথড হলে বডিতে থাকবে, তখন আমরা নিজে নিজে দিতে পারবো না, বাফসুইট লাগবে অথবা একটা প্রক্সি টুলস লাগবে। আর যদি ইউআরএল এ থাকে তখন তো আমরা ওয়েবসাইটের সাথে সাথে দিতে পারবো। আচ্ছা, আর যদি গেট মেথড হয় সেটা কিন্তু আমরা খুব সহজে ইউআরএল এ দিতে পারবো। তো নরমালি সিটিএফ এর মধ্যে ওই বডিতে দেখা যায়, ওখানেই দেওয়া যায়। এখন উইন্ডোজ হলে যে ধরনের কমান্ড আমাকে ইউজ করতে হবে, লিনাক্সে কিন্তু ওইরকম কমান্ড না। তাহলে নেম সাজেস্ট ওএস কমান্ড ইনজেকশন মানে যেখানে একটা ইনপুট ফিল্ড থাকবে এক নাম্বার, আর যেখানে মূলত অপারেটিং সিস্টেমের কমান্ড গুলো কাজ করবে। এখন কোন অপারেটিং সিস্টেম ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিকেশন। তাহলে আপনাকে কি করতে হবে, আগে রিকন করে বের করে নিতে হবে। রিকন ছাড়া কিন্তু এখানে কোনো কাজ নাই, আগে রিকন করে বের করতে হবে যে কোন ধরনের অপারেটিং সিস্টেম এখানে আছে। ওকে, তো আমরা তাহলে এটা যদি ভালো করে বুঝি, আমরা একটা হ্যান্ডস অন বুঝে ট্রাই করি। ওয়েস কমান্ড আপনার বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের প্রথমে রিকন করে দেখতে হবে যে অপারেটিং সিস্টেম কি আছে। তো এটার ব্যাক এন্ডে লিনাক্স আছে না উইন্ডোজ আছে, এটা অপারেটিং সিস্টেম নরমালি কিভাবে বের করতে পারি আমরা? ওয়াইপালাইজার আছে, এটা কমনলি আমরা এখানে ইউজ করি, এই যে টুলসটা ওয়াইপালাইজার। তা আমরা এটাতে এখানে নাই, আমি এটাতে দেখাই, এই যে ওয়াইপালাইজার টুলসটা আছে, এটাতে রিফ্রেশ করলে এখানে ওয়াইপালাইজার কিন্তু পারতেছে না, ব্যর্থ। ওয়াইপালাইজার ব্যর্থ। ব্যর্থ হলে কি করা যায়, আমাদেরকে মূলত তখন ট্রায়াল আর এরর খেলতে হবে, একবার লিনাক্স এর কমান্ড একবার উইন্ডোজ এর কমান্ড দিতে হবে। তো এখানে অনেকগুলো এক্সটেনশন আছে মূলত, আপনারা যে অনেক সময় প্রিমিয়াম দেখবেন যে মিডিয়াম পড়া যায় না, তখন এই এক্সটেনশন দিয়ে পড়া যায়। হ্যাঁ, হ্যাঁ নর্মালি হেডারে থাকে। এখন নর্মালি আমরা এই যারা টেস্টার থাকি আমরা অলরেডি রিপোর্ট করে দেই, ওটাকে বলা হয় ব্যানার গ্র্যাবিং। যে ব্যানার গ্র্যাবিং মানে এই ভালনারেবিলিটিটা মূলত লো লেভেল ফাইন্ডিংস পেন টেস্টিং এর সময় দেওয়া হয়। তো এরকম হিন্টস দেওয়া যাবে না যেটা ব্যাক এন্ডে কোন ধরনের অপারেটিং সিস্টেম চলতেছে, তখন কি করে ডেভেলপারটা ওটাকে সরাই দেয়, হেডার্স আর থাকে না। তো সেম কাজটা এই ওরা করছে, পশ্চিম ওরা তো সিকিউরিটি কোম্পানি, তো ওরা এগুলো বুঝে, এই জন্য ওরা এই জিনিসটা এখান থেকে সরাই দিচ্ছে, ব্যানার গ্র্যাবিংটা হতে দেয় না, ঠিক আছে। কিন্তু নর্মালি এক্স পাওয়ার বাই তুমুক তুমুক দিয়ে দেখা যায় যে ব্যাকেন্ড দিকে, আবার এরর দিলেও বোঝা যায়। আপনি এখানে একটা, যেমন এখানে নর্মালি এটা সিকিউরিটি কোম্পানি না হলে এখানে একটা এরর দিলে ব্যাকএন্ডে দেখাই দিত যে অ্যাপাচি বলে দিত উইন্ডোজ। নর্মালি মানে যদিও এটা অ্যালাউ না, মনে করেন আমরা একটা পাকিস্তানি ওয়েবসাইট নেই, মনে করেন আমরা রিয়েল লাইফের একটা হ্যাকিং দেখাই, আমি লিখলাম সাইট ডট দিয়ে দিলাম
পিকে, ঠিক আছে। এরপর আমি বললাম ইন ইউআরএল ডট লগ ইন। তো এটা মূলত এটা যেটা করতেছে রিকনেসেন্স, এটা নর্মালি পার্ট হচ্ছে আপনার গুগল ড্রকিং অথবা গুগল হ্যাকিং বলে। তো পাকিস্তানের ওয়েবসাইট গুলো দেখি, পাকিস্তান করলে তো সমস্যা নাই, ইন্ডিয়া করলে সমস্যা আছে। এই তো এই যে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, হ্যাঁ। আচ্ছা, এখন তো রেজিস্ট্রেশনে করা যাচ্ছে, এই ওয়েবসাইটের সিকিউরিটি একেবারেই খারাপ। এই তো এই যে ব্যাকএন্ডে কি চলতেছে সব কিন্তু ওয়ার্কপ্লাজার বের করতে পারছে, কিন্তু ওই সেটটাতে বের করতে পারেনি। তো আপনারা যখন দেখবেন যে সাইবার ওয়ার হয়, এগুলো সব গুগল ড্রকিং দিয়ে হয়। এভাবে বের করে করে জাস্ট কয়েকটা ক্লিক করলে দেখা যাবে, ম্যাক্সিমাম দেখবেন এগুলো ভালনারেবল, যে ওএস এসকিউএল ইনজেকশন দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, লাইভ ক্লাস, সরি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম এটা তো লাইভ ক্লাস, এখানে রেকর্ডও হচ্ছে। সো আমরা এদিকে না যাই। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, হ্যাঁ, টেস্ট স্লাইড নাই, আমাদের লাইভ ক্লাস, আমরা যারা হান্টিং করি লাইভ ক্লাসে দেখাই, এখানেই আমরা ল্যাব দেখানো লাগতেছে। আমাদের যে ওয়েব পেন টেস্টিং বাগ হান্টিং এ যেটা হয় বাংলাদেশের সবচেয়ে পপুলার, এখানে দেখা যাচ্ছে আমরা সব লাইভ দেখাই বাগ হান্টিং কিভাবে করে। কারণ অ্যাকচুয়ালি আফটার আফটার 6 মান্থ 1 ইয়ার 2 ইয়ার্স আপনি যদি একটা ইনকাম সোর্স না পান, অথবা আপনার যদি বাস্তবেই পেন টেস্টিং করতে পারেন কিনা সেটা যদি না জানা হয়, তাহলে তো লাভ হচ্ছে না। ল্যাব তো টার্গেটলি এই ধরনের ভালনারেবিলিটি থাকতেছে, কিন্তু রিয়েল লাইফে আপনি হয়ে যাবেন সমুদ্রতে, যে কত কিছু ওয়েবসাইটের ভিতরে। এই জন্য লাইভ জিনিসগুলো ওগুলো না করলে বুঝে যায় না। যেমন রেট লিমিট বাইপাস, ওটিপি বাইপাস, নর্মালি খুব সহজে কিন্তু ওটিপি বাইপাস হয়, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে ওটিপি বাইপাস হয়। আমাদের ক্লাস ইন্টারের পরে একটা ছেলে আছে, বয়স মাত্র 16, সে এই পর্যন্ত বাউন্টি পাইছে $20,000 উপরে। আর 90% হচ্ছে ওটিপি বাইপাস, 90% ওটিপি বাইপাস। ওটিপি কিভাবে বাইপাস করতেছে? রেসপন্স ম্যানিপুলেশন করে, বোট ফোর্স অ্যাটাক দিয়ে, অথবা ক্যাশন হাইজ্যাকিং করে ওটিপি বাইপাস হচ্ছে। আর খুব সহজে আমার একটা লিঙ্কডিং এ একটা পোস্ট আছে ওটিপি বাইপাসের উপরে, ওইটা প্রায় 1500-এর উপরে রিয়েক্ট আছে, 100-এর উপরে মনে হয় রিপোস্ট আছে। তো ওই ওটিপি বাইপাস নিয়ে আমি একটা রাইট আপ লিখছিলাম, তো এটা প্রায় এক বছর হয়ে গেছে। তো এই যে রিয়েল লাইফের হ্যাকিং, এটা না করলে হ্যাকিং এর মজাটা হয় না, এটা ল্যাব করতেছে। যখন আপনি দেখবেন যে একটা বাউন্টি বের করে আপনি $1000 বাউন্টি পাচ্ছেন, তখন আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে যে আসলে হ্যাকিং দ্বারা সম্ভব রিয়েলি কিছু করা। এবং আপনি এর কারণে দেখা যাচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি ভালো করে প্রপারলি মেকশিওর করতে পারছে। আচ্ছা, আমরা ওএস কমান্ড ইনজেকশনটা দেখবো। তো এই জন্য প্লেলোড অল থিংস অথবা ওএস কমান্ড ইনজেকশন প্লেলোড, এটা লিখে সার্চ করলে আমরা প্লেলোড অল থিংস এ গেলে ওএস কমান্ড ইনজেকশনের নরমালি যে প্লেলোড, নরমালি সিটিএফ খেলেন আর ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং করেন, ম্যাক্সিমাম হচ্ছে প্লেলোডের খেলা। যত ভালো করে প্রপারলি প্লেলোড ধরা যায় রেসপন্স দেখে দেখে, তত ভালো করে বোঝা যায়।
তো নর্মালি কিভাবে কাজ করে এখানে ডিটেলস বলা আছে, আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য আজকে মেইন টপিকে যাই। সেম ভাবে এখানে এই ইন্টারফেসটা আছে, এটা আমরা কপি করে নিলাম, এটাকে আমরা রিকন করব। আচ্ছা, প্রথমে তো আমার এটা ছিল, হ্যাঁ। তো এটাকে আমরা বাফসুইট দিয়ে ইন্টারসেপ্ট করব, করার জন্য ইন্টারসেপ্ট অন, এরপরে আমরা চলে যাব এখানে, এটাকে দিব ক্লিক অন, এরপরে এখানে ডাটাটা চলে আসবে। আমরা জাস্ট এখানে গেলে এখানে দেখবেন এখন দুইটা প্যারামিটার, রাইট ক্লিক করে এটাকে আমি রিপিটারে নিলাম, এখানে সেন্ড ক্লিক করলে ডাটা দেখা যাবে। কিন্তু এখানে খেয়াল করেন দুইটা প্যারামিটার, একটা প্রোডাক্ট আইডি আর একটা স্টোর আইডি। একটা প্রোডাক্ট আইডি 18, একটা স্টোর আইডি। নর্মালি আইডি থাকলে কমনলি আমরা যেটা ট্রাই করি সেটা হলো আইডোর। আইডোর কেন? যদি এরকম হয় যে আইডি নাম্বার চেঞ্জ করার কারণে সেন্সিটিভ ইনফরমেশন ডিসক্লোজ হচ্ছে, তখন সেটাকে হাই লেভেল ভালনারেবিলিটি হিসেবে কাউন্ট করানো যায়। ইনফরমেশন যত সেন্সিটিভ হবে তত সেভারিটি বেড়ে যাবে। সেই জায়গাতে কমনলি যদি এটা ওয়েস্ট কমন ইনজেকশন না হতো, কমনলি আপনি এই জায়গায় 0 দিয়ে দেখতেন যে আউটপুট কত হয়। দেখেন আউটপুট এখানে 67, এর আগে ছিল 49। এটা কিন্তু মিনিংফুল না, এই জন্য এটা আপনার ভালনারেবিলিটি হিসেবে কাউন্ট হচ্ছে না। কিন্তু এটা ভালনারেবিলিটি হিসেবে কাউন্ট হতো যদি এখানে কারো মোবাইল নাম্বার, কারো ইমেল নাম্বার, এগুলো যদি এখানে লিক হতো, তাহলে এটা ভালনারেবিলিটি হিসেবে কাউন্ট হতো। তো এখন এটা নর্মালি ওয়েস্ট কমান্ড ইনজেকশন কিভাবে ট্রাই? ওএস কমান্ড ইনজেকশন আমরা যেমন একটু আগে বললাম, ওএস যে কমান্ড গুলো আছে যেমন এলএস কমান্ড, ডাইরেক্টরি কমান্ড যেটা হলো উইন্ডোজের জন্য, তারপর হু এম আই কমান্ড, হু এম আই, তারপরে পিং কমান্ড, এগুলো দিয়ে আমরা ট্রাই করি যে দেখা যায় কিনা। যদি ডাটা দেখা যায় তখন ওএস কমান্ড ইনজেকশন হয়। ইন দ্য মিন টাইম এখানে কিছু বিষয় থাকে যে কম্বিনেশন ডাটাকে একসাথে পাঠাতে হয়। যেমন নর্মালি ডাটা মনে করেন স্ট্রোক দিয়ে বলা হইলো 12, স্ট্রোক আইডি দিয়ে বললো 12। এখানে যদি আমি কম্বিনেশন ডাটা দিতে চাই 12 থাকতে হবে, তো 12 ডাটা রেখে আমি যদি ক্লোন দেই, সেমিকোলন দেই, এর মানে হচ্ছে যে এটা আছে এরপরে এটা। এখন যদি আমি এলএস কমান্ড দেই, মানে হচ্ছে যে এরপরে এটাকে যেন সে এক্সিকিউট করে। তাহলে ওয়েস কমান্ড ইনজেকশন এটা কমনলি হবে সেটা হলো একসাথে কম্বিনেশন ডাটা, দুইটা ডাটা একসাথে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে এই চিহ্নটা, কোলন চিহ্নটা, এটা চেঞ্জ হতে পারে, এটা এক এক সময় এক এক রকম হতে পারে। মাঝে মাঝে এরকম হতে পারে যে যেটা হচ্ছে নর্মালি বার চিহ্ন, এটা তো অর, তাই না? আবার অনেক সময় লজিক্যাল অরিথমেটিক যেগুলো আছে, মনে আছে এগুলো পড়ছেন প্রাইমারি ক্লাসে? লজিক্যাল অরিথমেটিক যেগুলো আছে যেমন এন্ড, অর, নট, এগুলো রিলেটেড ইনফরমেশন থাকতে পারে। তো ওগুলো দিয়ে যদি লজিক্যালি বাইপাস করা যায় তাহলে মূলত ওয়েস কমান্ড ইনজেকশন হতে পারে। যেমন এন্ডও থাকতে পারে, সরি কোনো জায়গায়, আবার এরকম থাকতে পারে অর, সরি অর কই আমার, ওকে। এখন তাহলে আমরা এই যে এই জায়গাতে আমি যে খেয়াল করে দেখি, যেহেতু দুইটা ইনপুট আছে, আমরা জাস্ট যেটা করতে পারি যে সেমিকোলন দিতে পারি, দিয়ে এলএস কমান্ড দিতে পারি। তো দেখি এই যে সেমিকোলন এলএস দেওয়ার পরে এখানে আরেকটা ফাইল দেখা যাচ্ছে যেটা হলো ব্যাশ স্ক্রিপ্ট। তাহলে এটা কিন্তু ওএস কমান্ড ইনজেকশন, কারণ হচ্ছে যে
অপারেটিং সিস্টেমের যে কমান্ড ls কমান্ড দিয়ে কি বোঝায়? লিস্ট ফাইল। কি কি আছে? ডাইরেক্টরি ফাইল। দেখা এখানে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি না, এটা। তাহলে এটা কিন্তু এই যে ওএস কমান্ড, অপারেটিং সিস্টেমের যে কমান্ড, এখানে ইনপুট দেওয়া যাচ্ছে, আমরা ইনপুট দিলাম, দেওয়ার কারণে ওই যে ওই জায়গাতে কি ফাইল আছে আউটপুটে দেখা যাচ্ছে। তাহলে এটা একটা ওএস কমান্ড, ভালো লাগছে। এখন আমাকে বলেন কেউ, আমি যদি এই যে স্ক্রিপ্টটা কি আছে এটা পট রিড করতে চাই, কিভাবে রিড করব? কারণ সিটিএফ এ কিন্তু ফ্ল্যাগ রিড করতে হবে আপনাকে। কিভাবে রিড করবেন? ক্যাট তারপরে ফাইলের নাম। কিন্তু ক্যাট ফাইলের নাম দিলে কি হবে? আমি কি একুরেট লোকেশনে আছি? আমরা দেখি হওয়ার কথা, কারণ আমি প্রেজেন্ট লোকেশনে আছি। ক্যাট কমান্ড দিলাম, এরপরে ফাইলের নামটা এখান থেকে আমরা কপি করে নিলাম। এখন দেখি রিড হবে কিনা। বলেন রিড হবে না হবে না? স্পেসের জন্য একটা ঝামেলা হতে পারে, এখানে একটা ইনকোডিং করা লাগবে, বাট দেখতে পাচ্ছি যে রিড করা যাচ্ছে। এই যে এটা এটা মূলত একটা ইভাল ফাংশন কল করছে, আমরা এখানে রিড করতে পারছি। কিন্তু সিটিএফ এ এই জায়গাতে আমাকে একটা ফ্ল্যাগ রিড করতে দিল, অর্থাৎ নরমালি এরকম থাকবে যে ফ্ল্যাগ ডট টিএক্সটি আমাকে দিল, আমি সেটাকে রিড করব যদি ওই ফাইলটা ওই লোকেশনে থাকে। তবে একটু ট্রিগার করে যেটা সিটিএফ এ হতে পারে সেটা হচ্ছে ফ্ল্যাগ ডট টিএক্সটি এটা প্রেজেন্ট ডাইরেক্টরিতে থাকবে না, অর্থাৎ আমি যে এখানে আছি এই জায়গায় থাকবে না। এটা মনে করেন যে ডিফল্ট জায়গাতে নাই, তাহলে এখানে আপনাকে ট্রিগার করতে হবে কি, ফাইন্ড কমান্ড দিয়ে বের করতে হবে যে ফ্ল্যাগটা কোথায় আছে। ফাইন্ড কমান্ড আছে না এলএস এর ফাইন্ড কমান্ড, এই যে ফাইন্ড কমান্ড, এই ফাইন্ড কমান্ড দিয়ে বের করা যায়। অথবা আরেকটা করা যায়, ডিফল্ট এইভাবে রিড করতে হবে, বার ww html, এরপরে খেয়াল করতে হবে মনে করেন যে ফ্ল্যাগ নামে একটা ফোল্ডার রাখছে, এটা ওয়েব শেল না। আমরা কি কোনো শেল আপলোড করছি? শেল কমান্ড দিচ্ছি, ওএস কমান্ড দিচ্ছি, কিন্তু আমরা তো আপলোড করি নাই, অথবা কোনো শেল তো এখানে দেই নাই। দিয়েছি? এটা মূলত মিসকনফিগারেশন হচ্ছে, সেটা হলো লজিক্যাল অর, অথবা দুইটা কমান্ডকে কম্বিনেশন করে কাজ করানো যাচ্ছে। ব্যাকএন্ডে শেলই কাজ করতেছে, আর ওইটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ডিফল্ট শেল, আমাদের আপলোড করতে হয় নাই। মূলত এটা হচ্ছে ওই শেলের মিসকনফিগারেশন। তো সেম ভাবে এইভাবে আমরা তখন রিড করতে পারি। কমনলি এরকমই থাকবে সিটিএফ এ, কিন্তু হুবহু ফ্ল্যাগ যখন পাবেন ওইটা থাকবে 10 পয়েন্টের, বাট একটু থিঙ্কিং করে যেগুলো ফ্ল্যাগ থাকবে এগুলো থাকবে 300, 200, 500 পয়েন্ট। এখন এই জিনিসগুলোর জন্য আপনাকে মূলত রেসপন্সে কোন ধরনের ডাটা দিচ্ছে সেটা প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। বিস্তারিত আপনারা হচ্ছে হোমওয়ার্ক করলে হয়ে যাবে। হোমওয়ার্ক যেটা করবেন সেটা হচ্ছে যে এই ওএস কমান্ডের অনেকগুলো ল্যাব আছে এখানে, এগুলো সলভ করবেন, আর এসএসআরএফ এর এগুলো সলভ করবেন। এগুলো সলভ করলে নরমালি আপনার হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটিটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এনিওয়ান কোনো কোশ্চেন আছে? নাই? হ্যাঁ হ্যাঁ, নরমালি রাইট অ্যাক্সেস না থাকলে করতে পারবো না। তখন আমরা যদি পেন টেস্টিং এর জায়গা থেকে চিন্তা করি ওইটাকে ভালনারেবিলিটি হিসেবে রিপোর্ট করতে হয়। আর যদি আমরা বাস্তবে সিটিএফ এর ক্ষেত্রে ট্রাই করি, রিড পারমিশন থাকলে রাইটও থাকবে। এই ইউজারের রিড পারমিশন না থাকলে, রাইট পারমিশন না থাকলে দেখতে হবে অন্য কোনো ইউজার আছে কিনা, সেই ইউজারের রাইট পারমিশন আছে কিনা। তখন প্রিভিলেজ এসকেলেশন হরিজন্টাল হয়ে যাবে, ভার্টিক্যাল না। তখন একটা ইউজার থেকে আরেকটা ইউজার, কোন ইউজারের রাইট পারমিশন আছে সেটা দেখতে হবে, ওই ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করে সেটা দিয়ে রাইট করতে হবে। আর এটাই হবে কমনলি, যে হরিজন্টাল করে পরে গিয়ে ভার্টিক্যাল করতে হবে। নরমালি সরাসরি ভার্টিক্যাল কমনলি পাওয়া যাবে না, কারণ এক ইউজার থেকে আরেক ইউজার টেক ওভার করে দেন এটা।
পারমিশন চেঞ্জ করা যায়, কিন্তু আপনি যে ইউজার হিসেবে লগ ইন করছেন তাকে সেটা দেওয়া হয় না। কারণ আমি তো ডিজাইন করে দিচ্ছি যে আপনাকে এই পারমিশন দেওয়া আছে না। যদি করা যায় তখন প্রিভিলেজ এসকেলেশন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু নর্মালি দেখা যাবে যে এরকম কম্বিনেশন বানানোটি থাকবে যে পারমিশন আপনাকে দেওয়া আছে, এই যে আপনাকে পারমিশন দেওয়া আছে এটা একটা বানানোটি। আর সিকিউরিটির একটা কমন প্র্যাকটিস হচ্ছে ডিফেন্স ইন ডেপথ, মানে আর্কিটেকচার থেকে সিকিউরিটি দিতে হবে, আর সেটা হচ্ছে লিস্ট প্রিভিলেজ, যাকে যত কম দেওয়া যায়, যত কম প্রিভিলেজ দেওয়া যায়, কারণ সবাইকে সব প্রিভিলেজ দিলে তো সে কম্প্রোমাইজ করবেই, যেন যত লিস্ট প্রিভিলেজ দেওয়া যায়। ওকে, আপনাদের সিটিএফ কন্টেস্টের জন্য শুভকামনা রইল। আমি আর হয়তো ক্লাস পাচ্ছি না, কারণ ওয়েব অ্যাপ্লিকেশন এখানেই শেষ। এরপরে আপনাদের একটা কন্টেস্ট হওয়ার কথা না? ওইটা আরেকজন আসবে ল্যাবে, আমি থাকবো না। নেক্সট ক্লাস একটা ল্যাবের উপরে হবে, যে আমাদের নিজস্ব ল্যাব আছে, ওই ল্যাবগুলো আপনাদের দেওয়া হবে, ঠিক আছে? আর যারা রিয়েল লাইফের বাগ হান্টিং করতে চান তারা হচ্ছে একটু এই এই জিনিসগুলোর পাশাপাশি কিছু কমন জিনিস দেখলেই হয়ে যাবে, যেমন বোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ওটিপি বাইপাস, তারপরে ওপেন রিডাইরেক্ট, এগুলো দিয়ে হয়ে যায়।